নমস্কার, বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। দেখুন, প্রতিদিনের মতন আজকেও আমি একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমার ভিডিওর যে বিষয়, সে বিষয়টি হচ্ছে তিনি হঠাৎ এত রেগে গেলেন কেন? এটা কি তাহলে কোনো কিছু অনুমান করে, না দূরত্ব তৈরির চেষ্টা, নাকি অন্য কোনো ঘটনা এর পেছনে কাজ করছে, যার জন্য তিনি তার মানসিক ভারসাম্য ঠিক রাখতে পারছেন না, মেজাজ হারিয়ে ফেলছেন, যার ফলশ্রুতিতে তিনি রেগে গেলেন। দেখুন, রাজ্য রাজনীতিতে শাসক দলের যা অবস্থান, সেখানে দাঁড়িয়ে আমরা যেটা দেখলাম, গত কয়েকদিন আগে কিছুদিনের ব্যবধানে দুটো গুরুত্বপূর্ণ মিটিং হলো। একটি মিটিং হলো দলীয় মিটিং, সাংগঠনিক কিছু রদবদল করার উদ্দেশ্যে। আরেকটি মিটিং হলো বিধানসভা ভবনে রাজ্যের সমস্ত বিধায়কদের নিয়ে, বিধায়ক মন্ত্রী ইত্যাদিদের নিয়ে। এবং দুটো মিটিং থেকেই একটি বার্তা কিন্তু স্পষ্ট এসছে। সেটা হচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলের কর্তৃত্ব একজনের হাতেই থাকবে, সেটা মমতা ব্যানার্জি। তারপরে 1, 2, 3 করে পরপর যদি কেউ থাকেন, তাহলে সেগুলো সবই মমতা ব্যানার্জি। পরবর্তী দ্বিতীয় ব্যক্তি যিনি আছেন, বা এতদিন আমরা যাকে তৃণমূলের সেকেন্ড ইন চিফ বলে ভাবতাম, তাকে কার্যত দলীয় এবং প্রশাসনিক যে ক্ষমতাগুলো তিনি নিয়ম বহির্ভূতভাবে উপভোগ করছিলেন, সেইগুলো থেকে দূরে সরিয়ে রাখা হলো। এবং প্রথম সারির সমস্ত নেতার সামনেই মুখ্যমন্ত্রী এটা পরিষ্কার করে দিলেন যে বিধানসভার অন্দরে বা দলের অন্দরে আরেকটা ভরকেন্দ্র, ক্ষমতার ভরকেন্দ্র তিনি কখনোই বরদাস্ত করবেন না। এটাই ওনার স্বভাব, এটাই বাস্তব। আমরা যারা দীর্ঘদিন ধরে ওনার রাজনীতি সঙ্গে পরিচিত, দেখে আসছি বহুদিন ধরে, বাংলার মানুষ, অধিকাংশ মানুষ যারা রাজনীতির বিন্দুমাত্র খোঁজ খবর রাখেন, তারা জানেন যে তিনি নিজেকে ছাড়া আর কাউকেই প্রচারের আলোয় দেখতে বেশি ভালোবাসেন না। এবং তার যা বৃত্ত, রাজনৈতিক পারিষদদের বৃত্ত, তাতে তিনি এমন কিছু লোককে পছন্দ করেন যারা তার যে কোনো সিদ্ধান্ত সেইগুলোকে মান্যতা দেবে, জি হুজুর বলে পালন করবে। স্বাভাবিকভাবেই তিনি চাইবেন না যে এই পাওয়ার, এই আনুগত্য, তাতে অন্য কেউ ভাগ বসাক। দেখুন, তিনি এটা খুব ভালোভাবেই জানেন। আজকে তিনি ক্ষমতায় আছেন, মুখ্যমন্ত্রীত্বের চেয়ারে আছেন বলেই তার কথা লোকে শুনতে চায়, এত তার সিকিউরিটি। যেদিন তিনি এই চেয়ারটি থেকে সরে যাবেন, সেদিনকে কিন্তু তার কথা কেউ শুনবে না। তার বাড়ির সামনে থেকে সিকিউরিটি সরে গেলে তখন আর তাকে কেউ পুষবে না। তিনি আমাদের মতনই সাধারণ জনসাধারণে পরিণত হবেন। অসাধারণ তিনি কিছু নন। এবার এই জায়গাগুলো থেকেই
তিনি এটা পরিষ্কার করে দিলেন যে আমার পরে দ্বিতীয় তৃতীয় কেউ নেই। তিনি এটাও পরিষ্কার করেছেন সংগঠনের ভাগ তার নিজের হাতেই থাকবে, সাংগঠনিক ক্ষেত্রে তার এই কাজে সহযোগিতা করবেন, দেখবেন সুব্রত বক্সী, যিনি রাজ্য সভাপতি। আবার এই বিধানসভা পর্যালোচনা পরিচালনা করা ইত্যাদি ইত্যাদি, বিধানসভার যে সমস্ত কাজ, দলীয় কাজ প্রশাসনিকভাবে যে কাজগুলো শাসক দলকে করতে হয়, সেই কাজগুলো দেখবেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ইত্যাদি ইত্যাদিরা। স্বাভাবিকভাবেই এখান থেকে বার্তাটা কিন্তু স্পষ্ট। এবারের কারণটা কি? হঠাৎ তিনি এরকমভাবে এই সিদ্ধান্ত নিয়ে এত চটজলদি পরপর সভা করে কেন লোকের সামনে নিয়ে আসলেন? দেখুন, এর কারণ দুটো হতে পারে। এক নম্বর কারণ, তিনি চান না ক্ষমতার ভরকেন্দ্র আরেকটা তৈরি হোক, যেখানে ধীরে ধীরে তার পাওয়ার, তার যে নিয়ন্ত্রণের হ্রাস দলের ওপর, সেটা হারিয়ে যাক, অন্য কারুর কাছে চলে যাক। কারণ একটা সময় পর্যন্ত, এই কিছুদিন আগে পর্যন্ত প্রশাসনিক কর্তাদের, পুলিশের কর্তাদের কে কোথায় বদলি হবে, কে কোথায় কাজ করবে, এর দায়িত্বভার অলিখিতভাবে তার ভাইপোর কাঁধে ছিল, তিনি দিয়েছিলেন। বা যে কোনো কারণেই হোক, যেভাবেই হোক, তার ভাইপো এগুলো নির্ধারণ করতেন। অনেক দলীয় নেতা, অনেক বিধায়ক মন্ত্রীকে কোনো সিদ্ধান্ত নিতে গেলে তার ভাইপোর কাছে যেতে হতো, তার কাছ থেকে গিয়ে পারমিশন নিতে হতো। আবার বিভিন্ন প্রশাসনিক অফিসাররা, পুলিশের কর্তারাও তার অফিসে গিয়ে বৈঠক করতেন, কি পদক্ষেপ, কি বিষয়, কিভাবে কোন বিষয়ে এগোনো যায়। এই করতে করতে দলের মধ্যে থেকেই একটা সময় আওয়াজ উঠতে থাকলো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মন্ত্রিসভায় আনা হোক, মুখ্যমন্ত্রিত্ব দেওয়া হোক, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও দেওয়া হোক, কারণ মুখ্যমন্ত্রীর নাকি প্রচুর কাজ, প্রচুর প্রেশার, তিনি সমস্তটা সামলাতে পারছেন না। স্বাভাবিকভাবেই এই জিনিসটা মমতা ব্যানার্জির পছন্দ হয়নি। তিনি বুঝতে পেরেছেন দলের মধ্যে একটা আলাদা ভরকেন্দ্র তৈরি হচ্ছে, যেটা তিনি একেবারেই চান না। আবার এটাও হতে পারে, এই কিছুদিন আগে, 3-4 দিন 5 দিন আগে, আমাদের রাজ্যের যে বিভিন্ন দুর্নীতিগুলো হয়েছে, তার মধ্যে এসএসসি দুর্নীতি কাণ্ডে ইডি চার্জশিট দিয়েছে নিম্ন আদালতে, স্পেশাল কোর্টে, এবং সেখানে যে সমস্ত চার্জশিটে ব্যক্তি এবং কোম্পানির উল্লেখ রয়েছে, তার মধ্যে লিপস অ্যান্ড বাউন্সের নাম রয়েছে, যেটি আদতে ভাইপোর কোম্পানি। ব্যানার্জি পরিবারের অনেকেই এই কোম্পানির সঙ্গে যুক্ত। স্বাভাবিকভাবেই ইডি যখন একটি কোম্পানিকে জড়িয়ে চার্জশিট দিচ্ছে, সেই কোম্পানির প্রায় 150 কোটি টাকার মতন বাজেয়াপ্ত করেছেন, সেই কোম্পানির সিইওকে গ্রেপ্তার করে রেখেছেন, যিনি এখন জেলে। তার মালিক যে
খুব একটা স্বচ্ছন্দে বেশি দিন থাকবে বাইরে, হয়তো তিনি কোনোভাবে আভাস পেয়েছেন এই বাইরে থাকাটা খুব বেশি দিন আর এগোবে না, থাকবে না। স্বাভাবিকভাবেই তাকে দলের থেকে একটু দূরত্বে রাখা, এটাও একটা কারণ হতে পারে। আমরা জানি না কোনটা সঠিক কারণ। কারণ হঠাৎ করে এরকম একটা সিদ্ধান্ত তড়িঘড়ি নেওয়া, সেটা তো এর আগেও হতে পারত। উল্টো দিকে এই যে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি, অর্থাৎ পিসি এবং ভাইপোর একটা দ্বন্দ্ব চলছে দলের ভেতরে, এটা বেশ কিছুদিন ধরেই প্রচারে ছিল। এটা তো নতুন কথা নয়। একটা সময় আমরা ব্যানারও দেখেছিলাম, হোর্ডিং দেখেছিলাম কলকাতার রাস্তায়। কিন্তু তারপরেও কিন্তু এটা খুব একটা বেশি মাথাচাড়া দেয়নি। অম্ল মধুর সম্পর্ক নিয়েই কাজ চলছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যথারীতি বিভিন্ন কাজে এগিয়ে আসছিলেন। অতি সম্প্রতি আমরা যেটা দেখলাম, এই যে 6টি উপনির্বাচন হলো বিধানসভার, সেই উপনির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একটি জায়গাতেও প্রচারে গেলেন না। স্বাভাবিকভাবেই এই যে ঘটনাক্রম, এই ঘটনাক্রম কিন্তু বলে দিচ্ছে পিসি এবং ভাইপোর মধ্যে দূরত্ব কিন্তু ধীরে 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 বাড়তে বাড়তে এখন যোজন কয়েক দূরত্বে পৌঁছেছে। এবং এর উদ্দেশ্য বা কারণ যা হতে পারে সেটা আমাদের কাছে স্পষ্ট নয়, আমরা জানি না। অবশ্যই আমাদের নজরে থাকবে, আমাদের দৃষ্টি থাকবে, আদতে এটা কি ভাইপোকে একটু শিক্ষা দেওয়ার জন্য, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে। যেমন ভরকেন্দ্র দলে এবং মন্ত্রিসভায় যাতে দ্বিতীয় ক্ষমতার ভরকেন্দ্র না তৈরি হয়, বা দুর্নীতি মামলায় যদি কোনো সময় ভাইপোর ওপর আঘাত আসে, তাহলে পরে সেটা যাতে দল এবং সরকারকে বিব্রত করতে না পারে। আমরা এটাও দেখেছি, এই ভাইপোকে দূরে রাখতে গিয়ে, রাখার আগে তিনি যেটা করেছেন, ভাইপোর এবং তাদের পরিবারের আইনি পরামর্শদাতা, সেই পরামর্শদাতার নিরাপত্তারক্ষী সরিয়ে দিয়েছেন। এবং শুধু নিরাপত্তারক্ষী না, সুপ্রিম কোর্টে যেমন তিনি রাজ্যের স্ট্যান্ডিং কমিটির স্ট্যান্ডিং মেম্বার ছিলেন, সুপ্রিম কোর্টে রাজ্যের হয়ে লয়ারের কাজ করার জন্য স্ট্যান্ডিং মেম্বার ছিলেন, সেরকমই ডায়মন্ড হারবারে ভাইপোর সাংসদ এরিয়ায় কাজকর্ম দেখা, নিয়ন্ত্রণ করা প্রশাসনকে, এবং বিভিন্ন রকম কাজের সঙ্গে তদারকি করার যার কাজ ছিল, যে কোনো কাজে যিনি ছড়ি ঘোরাতেন, সেই জাহাঙ্গীর, তারও নিরাপত্তারক্ষী উইথড্র করা হয়েছে। ফলে এই ভাইপোর পাওয়ার কমানো, ক্ষমতা খর্ব করার কাজটা কিন্তু দীর্ঘদিন ধরেই, বেশ কিছুদিন ধরেই চলে আসছে। স্বাভাবিকভাবে আমাদের নজর থাকবে এর জল কতটা দূর গড়ায় এবং তার পরিণতিতে আমাদের রাজ্য রাজনীতির চরিত্রগত কি পরিবর্তন আসে। আজ এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।